এই ভিডিওটাতে আমরা সলভ করব ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রা বই থেকে 2 নম্বর স্কুল, যেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন মেদিনীপুরের। দেখো, রায়মার্টিন থেকে এটা ক্লাস 6-এর আমার এটা প্রথম ভিডিও। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তী ভিডিওগুলো তোমাদের খুব কাজে লাগবে। তো প্রথম প্রশ্নটা যেটা হচ্ছে, 2-1 কথায় উত্তর দাও, ক্যাসিওপিয়ার আকৃতি কেমন? দেখো, ক্যাসিওপিয়া হচ্ছে একটা নক্ষত্রমণ্ডল, যেমন করে কালপুরুষ হচ্ছে একটা নক্ষত্রমণ্ডল, তোমরা জানো কালপুরুষ একটা নক্ষত্রমণ্ডল, এবং তোমার সপ্তর্ষি মণ্ডল, যেটা জিজ্ঞাসা চিহ্নর মতো দেখতে, সাতটা তারা নিয়ে গঠিত সপ্তর্ষি মণ্ডল, সেটাও একটা নক্ষত্রমণ্ডল। বকমণ্ডল একটা নক্ষত্রমণ্ডল। সেই রকম ক্যাসিওপিয়া হচ্ছে ইংরেজি বর্ণমালার এম আকৃতির একটা নক্ষত্রমণ্ডল, যার নাম হচ্ছে ক্যাসিওপিয়া। তাহলে এটার উত্তর আমরা কিভাবে লিখব? যে ক্যাসিওপিয়ার আকৃতি হচ্ছে ইংরেজি বর্ণমালার এম আকৃতির মতো। এইভাবে এম আকৃতির মতো হচ্ছে ক্যাসিওপিয়ার আকৃতি। তারপরে দেখো 2 নম্বর, পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী? এখানে ভারী বলেছে, তোমরা ভুল করে কত গুণ বড় সেটা লিখে দিও না। ভারী হলে হচ্ছে 3 লক্ষ গুণ ভারী। কত? 3 লক্ষ গুণ ভারী। এবং যদি বলে কত গুণ বড়, তাহলে হচ্ছে 13 লক্ষ গুণ বড়। কনফিউজ হবে না। ভারী বললে 3 লক্ষ গুণ, আর বড় বললে 13 লক্ষ গুণ বড়। 4 নম্বর প্রশ্ন দেখো, শনির বলয় কি দিয়ে তৈরি? ওফ, কুকুরের ডাক আসছে, রাত 1টা বাজে প্রায়। হ্যাঁ, 1টা বাজে, তো কুকুর একটু ডিস্টার্ব হচ্ছে। দেখো, শনির বলয় কি দিয়ে তৈরি? ধূলিকণা, বরফের টুকরো, তারপর পাথরের টুকরো, এই সকল দিয়ে শনির বলয় তৈরি। দেখো, শনি গ্রহতে আমরা 7টি উজ্জ্বল বর্ণের বলয় দেখতে পাই, যেগুলো কি দিয়ে তৈরি? ধূলিকণা, বরফ, পাথরের টুকরো দিয়ে তৈরি। 7টা বলয় আছে এখানে, কিন্তু মোটামুটি প্রায় 320-র মতো বলয় আছে, যেখানে 7টা বলয় খুব উজ্জ্বল দেখা যায়। এই জন্য এই 7টা প্রধান বলয় হিসেবে শনি গ্রহ পরিচিত। এছাড়াও বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন গ্রহগুলোতে বলয় দেখা যায়। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, যেটা হেলির ধূমকেতু আবার কোন সালে দেখা যাবে? তো লাস্ট যে সালে হেলির ধূমকেতু দেখা গিয়েছিল সেটা হচ্ছে 1986, আর আমরা জানি প্রতি 76 বছর পর পর হেলির ধূমকেতু দেখা যায়। তাহলে তোমরা কমেন্টে জানাও যে নেক্সট কোন বছর হেলির ধূমকেতু দেখা যাবে। 5 নম্বর প্রশ্ন দেখো, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরোর বলেছে চেয়ারম্যানকে, বর্তমানে চেয়ারম্যান। তাহলে 13 জানুয়ারি 2025 সালে নতুন যুক্ত হয়েছেন কে, মানে চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যান হয়েছেন ডক্টর ভি নারায়ণন, NARAYANN, ভি নারায়ণন। এর আগে যিনি ছিলেন সেটা ছিলেন এস সোমনাথ, এবং তারও আগে ছিলেন কে সিওয়ান। তাহলে বর্তমান 2025 সালে 13 জানুয়ারিতে নিউ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কার? ডক্টর ভি নারায়ণন। নেক্সট দেখো 6 দাগের প্রশ্ন, অস্ট্রেলিয়ায় কোন ঋতুতে বড়দিনের উৎসব পালিত হয়? দেখো, এটা যদি আমরা পৃথিবীর কক্ষপথ ধরে নিই, এটা হচ্ছে সূর্য, তাহলে এই পজিশনে যখন পৃথিবী আসে, তখন পৃথিবীর যে দক্ষিণ গোলার্ধ অর্থাৎ মকর ক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় 22শে ডিসেম্বর তারিখে আমরা জানি। তাহলে 22শে ডিসেম্বর মানে দক্ষিণ গোলার্ধ, আর দক্ষিণ গোলার্ধেই অস্ট্রেলিয়ার অবস্থান। তাহলে এখানে কি হবে? 14 ঘন্টা দিন হবে, 10 ঘন্টা রাত হবে 22শে ডিসেম্বর তারিখে। তাহলে এখানে কি কাল বিরাজ করবে? যেহেতু লম্বভাবে কিরণ দেয়, এই জন্য গ্রীষ্মকাল বিরাজ করবে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে গ্রীষ্মকাল। 2 দাগের প্রশ্ন দেখো, বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। তাকে কি বলা হয়? জ্যোতির্বিজ্ঞান বলা হয়। জ্যোতির্বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা। 2 প্রশ্ন দেখো, শুক্র গ্রহের পরিক্রমণ দিন অপেক্ষা আবর্তনের দিন
তাহলে শুক্র গ্রহের আবর্তন সময় পরিক্রমণের চেয়ে বড়, মানে পৃথিবী যখন সূর্যের চারদিকে এক পাক ঘোরে সেই সময় লাগে 225 দিন, এবং সূর্য যখন নিজের অক্ষের ওপর এই অক্ষের চারদিকে বা অক্ষের ওপর ঘোরে তখন সময় লাগে 243 দিন। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্স এটা হচ্ছে 18 দিনের। এখানে যে সঠিক উত্তর আমাদেরকে করতে বলেছে, শুক্র গ্রহের পরিক্রমণ দিন অপেক্ষা আবর্তনের দিন 18 দিন বেশি, মানে সূর্যের একদিন 1 বছরের থেকে বেশি। নেক্সট যে প্রশ্ন হচ্ছে 3 নাম্বার, পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। এখানে পৃথিবীর নিরক্ষীয় পরিধি এবং মেরু পরিধি আলাদা হবে। নিরক্ষীয় পরিধি বেশি হবে, নিরক্ষীয় পরিধি হচ্ছে 40,000, প্রায় 75 কিলোমিটার, এবং মেরু পরিধি 51 কিলোমিটার কম নিরক্ষীয় পরিধির তুলনায়। তাহলে তোমরা হিসাব করে দেখে নাও যে মেরু পরিধি কত হবে। যদি ওভারঅল বলে তাহলে সেক্ষেত্রে হবে প্রায় 40,000 কিলোমিটার পৃথিবীর পরিধি। নেক্সট প্রশ্ন দেখো 4 দাগের, মিরান্ডা ড্যাশ গ্রহের উপগ্রহ। তাহলে মিরান্ডা হচ্ছে ইউরেনাস। ইউরেনাস গ্রহের স্যাটেলাইট বা উপগ্রহ হচ্ছে মিরান্ডা। মিরান্ডা ইউরেনাসের 27টা উপগ্রহ, যার মধ্যে একটা সবথেকে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে মিরান্ডা। ভারত ও শ্রীলঙ্কা ড্যাশ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। এটা হচ্ছে পক প্রণালী। পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। 6 নম্বর দেখো, ভারতের দীর্ঘতম নদী কোনটি? দেখো ব্রহ্মপুত্র নদ যেটা, তার দৈর্ঘ্য হচ্ছে 2900, এবং গঙ্গা এর দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার বা 2500 কিলোমিটার কোনো বই দেওয়া আছে। তাহলে আমরা 2500 কিলোমিটারই ধরে নিচ্ছি, আর ব্রহ্মপুত্র হচ্ছে 2900। তাহলে এখানে যে সঠিক উত্তর হবে ভারতের দীর্ঘতম নদী সেটা হবে গঙ্গা নদী। কারণ গঙ্গা নদী মূল ভারতের ভূখণ্ডে প্রবাহিত হচ্ছে প্রায় 2070 কিলোমিটার, এবং ব্রহ্মপুত্র নদ ভারতের মূল ভূখণ্ডে প্রবাহিত হচ্ছে 885 কিলোমিটার জুড়ে। তাহলে ভারতের মধ্যে সবথেকে বেশি দীর্ঘতম, মানে সবথেকে বেশি লম্বা পথ অতিক্রম করছে গঙ্গা নদী, যেটা হচ্ছে 1070 কিলোমিটার, যেখানে ব্রহ্মপুত্র 885। সেক্ষেত্রেই ব্রহ্মপুত্রের চেয়ে গঙ্গা নদীর দৈর্ঘ্য কম হওয়া সত্ত্বেও, যেহেতু ভারতের মধ্যে গঙ্গা নদী ব্রহ্মপুত্রের চেয়ে বেশি দৈর্ঘ্য এখানে দেখা যায়, সেহেতু গঙ্গাকে ভারতের দীর্ঘতম নদী বলা হয়। আচ্ছা, এরপরে দেখো সৌরঝড়। তাহলে সৌরঝড় কাকে বলছে দেখো, সৌরঝড় হচ্ছে সূর্যের বাইরের, এটা ধরে নাও সূর্যের বাইরের অংশে, অর্থাৎ 6টা মণ্ডলে, মানে একদম বাইরের দিকে, এই যে 6টা মণ্ডলে ছোট ছোট বিস্ফোরণ হয়। এখানে ছোট ছোট বিস্ফোরণ হয় এবং প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস রশ্মি চারদিকে কি হয়, ছড়িয়ে পড়ে। একে কি বলা হয়, সৌরঝড় বলা হয়। আমেরিকার পদার্থবিদ নরম্যান পার্কার 1958 সালে প্রথম সৌরঝড়ের ধারণা দিয়েছিলেন। এই সৌরঝড় প্রতি 11 বছর অন্তর অন্তর জোরালো হয়। ঠিক আছে, এইটুকু যথেষ্ট তোমাদের 2 নম্বরের জন্য। এর পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা যেটা বলেছে জিওড। তাহলে জিওড কি দেখো, জিওড দুটো শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে জিও, যার মানে হচ্ছে পৃথিবী। জিওড একটা গ্রিক শব্দ, এবং EIDOS এর অর্থ হচ্ছে সদৃশ, মানে মতো দেখতে। তাহলে জিওড কথার সম্পূর্ণ অর্থ হচ্ছে পৃথিবীর মতো দেখতে। আসলে পৃথিবীর সাথে কোনো বস্তুর তুলনা করা যায় না, তাই তো? রাস্তার থেকে আমরা যে কোনো পাথর তুলে নেব, সেই পাথরের আকৃতির সাথে আমরা কোনো বস্তুর কি তুলনা করতে পারি? করা যায় না।
সেই রকম পৃথিবীর আকৃতির সাথে কোনো বস্তুরই তুলনা করা যায় না। পৃথিবী এইরকম দেখতে, যার উত্তর ভাগটা 20 মিটার উঁচু এবং দক্ষিণ ভাগটা 20 মিটার চাপা, এবং উত্তর গোলার্ধের মধ্যভাগ 8 মিটার চাপা এবং দক্ষিণ গোলার্ধের মধ্যভাগ 8 মিটার ফাঁপা বা ফোলা। এই আকৃতি বিশিষ্ট কোনো বস্তুর সাথে কোনো বস্তুর মিল নেই, এটাকেই বলা হচ্ছে জিওড। এই ধারণাকেই বলা হচ্ছে জিওড। জিওড সম্পর্কিত আমাদের একটা আলাদা ভিডিও আছে এই চ্যানেলে, তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই লিঙ্ক পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও। নেক্সট প্রশ্ন দেখো, দুন। দুন কাকে বলা হচ্ছে না, আমাদের হিমালয়ের 3টে পার্ট, তাই তো, আমাদের হিমালয়ের হচ্ছে 3টে পার্ট। প্রথমে হচ্ছে হিমাদ্রি হিমালয়, তার নিচে বা দক্ষিণে রয়েছে হিমাচল এবং সবার নিচে রয়েছে শিবালিক। তাহলে এই শিবালিক এবং হিমাচল হিমালয়ের মাঝখানের যে উপত্যকা, এই মাঝখানের উপত্যকাকেই বলা হচ্ছে দুন। তো আবার চলে এসছে কুকুরটা। দুনের কয়েকটি বৈশিষ্ট্য দেখো, এই উপত্যকা, এটা হচ্ছে তোমার হিমাচল হিমালয়, এটা হচ্ছে শিবালিক হিমালয়। তো এই উপত্যকাগুলি সংকীর্ণ হয়, এই মাঝে যে উপত্যকা সেটা অনেক সংকীর্ণ হয় এবং প্রশস্ত এদের খুব কম। এগুলি প্রায় সমতল উপত্যকা হয়, এই উপত্যকাগুলো প্রায় সমতল। এই উপত্যকা উর্বর হওয়ায় কৃষিকাজ এখানে খুব ভালো হয়। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই উপত্যকাগুলোতে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। একটা উদাহরণ হিসেবে বলা যায় উত্তরাখণ্ডের দেরাদুন। দেরাদুন আমরা জানি, দেরাদুন হচ্ছে একটা দুনের উদাহরণ, যেটা প্রায় 75 কিলোমিটার দীর্ঘ এবং প্রস্থ হচ্ছে 20 কিলোমিটার। তো এত দূর হলো তোমাদের 2 নম্বর প্রশ্ন, মানে মান এদের 2। এরপরে যেগুলোর মান হচ্ছে তোমাদের 4 করে, সেগুলোর জন্য একটা আলাদা ভিডিও করতে হবে। তোমরা কমেন্ট করলে এই ভিডিওগুলো বানিয়ে দেবো, যেগুলো আলাদা করে ভিডিও বানাবো এই বড় প্রশ্নগুলোর। তাহলে আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। কুকুরটা এত চিৎকার করছে যে ভিডিও করা যাচ্ছে না।